গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ এক্ষুনি করে ফেলো। আমাদের 100K স্বপ্নের মাইল ফলক ছুঁতে তোমাদের এই ছোট্ট সাপোর্টটুকুই আমাদের পাথেয়। আর হ্যাঁ, আমরা কিন্তু এখন আছি স্পটিফাইতেও। ইউটিউবের 1 সপ্তাহ আগে নতুন গল্প শোনার সুযোগ পাবে শুধুমাত্র আমাদের স্পটিফাই চ্যানেলে। এই গল্পটা স্পটিফাই লিঙ্ক এবং স্পটিফাই চ্যানেলের লিঙ্ক দুটোই দেওয়া রইল ভিডিওর ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না কিন্তু। আমাদের সবারই যেমন একটা ব্যক্তিগত জীবন থাকে, তেমনি একটা সামাজিক জীবনও থাকে। আফটার অল, হিউম্যানস আর সোশ্যাল ক্রিচার্স, ইজন্ট ইট? তো এই সামাজিক জীব হওয়ার দরুন আমাদের প্রত্যেকেরই সমাজকে উন্নত করবার একটা দায়িত্ব থাকে, যেটা কেউ কেউ পালন করে, আবার কেউ কেউ চোখ বুজে থাকতেই ভালোবাসে। আমাদের আজকের গল্পের বুনটটা কিন্তু ঠিক এই দোলাচলটা থেকেই শুরু, যা রূপ নেয় এক ভয়ঙ্কর খেসারতের। শুনতে থাকো থ্রিলারল্যান্ডের আজকের নিবেদন, অরিজিতা মজুমদারের কলমে ভয় পেতে ভালোবাসি। রাত্রির 3 প্রহরে নিদ্রার অতল গভীরে তলিয়ে রয়েছে আদি কলকাতার মজা গলিটা। আকাশের বুকে কাটা নখের মতো একাদশীর চাঁদটা ছাড়া আর কেউ যেন জেগে নেই। কিন্তু এত রাত্রেও সরু গলিটার শেষ প্রান্তের বাড়িটার চিলেকোঠার ঘর থেকে ভেসে আসছে ক্ষীণ হলদেটে আলোকরেখা। 10x12 মধ্যম আকৃতির ঘরটার ভিতর টিমটিম করে জ্বলছে একটা 60 পাওয়ারের বাল্ব, কিন্তু বাল্বের মৃদু আলোকে যেন গিলতে চাইছে ঘরের মধ্যে জমে থাকা অন্ধকার। আলো আঁধারি প্রাচীন ঘরটায় আসবাবপত্র বলতে একটা চৌকি আর জানলার ধার ঘেঁষে রাখা একটা কম্পিউটার টেবিল। বহুক্ষণ ধরে অক্লান্তভাবে চলতে থাকা সেই কম্পিউটারের সামনে বসে রেকর্ডিংয়ের কাজে ব্যস্ত শহর কলকাতার জনপ্রিয়তম আরজে শতদ্রু। বহু বছর ধরে রেডিওতে কাজ করে প্রভূত জনপ্রিয়তা লাভ করার পর এবার সে খুলেছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল। তবে গতানুগতিকভাবে চলে আসা বাকি অডিও স্টোরি চ্যানেলগুলোর তুলনায় একটু আলাদা কাজ করার জন্যই সে তার চ্যানেলে পাঠ করে শোনায় দেশ বিদেশের বিভিন্ন মানুষের পাঠানো সত্যিকারের ভৌতিক বা অলৌকিক কাহিনী। ভয় জিনিসটার প্রতি মানুষের আগ্রহ চিরকালই। অজানা যে কোনো কিছুই শিহরিত করে মানুষের মনকে, আর তাই তো আমরা ভয় পেতে ভালোবাসি। আর ভৌতিক বা অলৌকিক কাহিনীর আগে যদি সত্য ঘটনা অবলম্বনে ট্যাগটা লাগানো যায়, তবে তা আরও আকর্ষণ করে ভয়প্রেমী মানুষদের। অজানা কোনো এক ব্যক্তির জীবনে ঘটে যাওয়া অলৌকিক কোনো ঘটনার বর্ণনা শুনতে শুনতে আরও শিহরিত হয়ে ওঠে তাদের মন। আর তাই চ্যানেল খোলার মাস 2 মধ্যেই শতদ্রুর ভয় পেতে ভালোবাসি চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ছুঁয়ে ফেলেছে লাখের গণ্ডি। ইমেইল উপচে পড়ছে দেশ বিদেশের বহু মানুষের পাঠানো অলৌকিক অভিজ্ঞতায়। অধীর আগ্রহে তারা বসে থাকে তাদের প্রিয় আরজের ভরাট গম্ভীর গলায় তাদের পাঠানো গল্প পাঠ শোনার জন্য। দিন রাত এক করে কয়েকশো মেলের মধ্যে থেকে বাছাই করা সেরা অভিজ্ঞতাগুলোই পাঠ করে শোনায় শতদ্রু। আজও তেমন বাংলাদেশের একজন মহিলার পাঠানো একটি ঘটনা রেকর্ড করতে বসেছে সে। মধ্য কলকাতার এই ব্যস্ত গলিটায় দিনের বেলায় বসে রেকর্ড করা প্রায় অসম্ভব। তাই রাত 2টোর পর যখন পুরো কলকাতা ঘুমিয়ে পড়ে, নীরবতা যখন গ্রাস করে চারিদিক, তখন রেকর্ডিংয়ে বসে সে। গত 2 মাস ধরে এই রুটিনের অন্যথা হয়নি। আজ অবধি সে যত ঘটনা পাঠ করেছে সবকটাই সে কাল্পনিক গল্প ভেবে নিয়েই রেকর্ড করেছে। তাই এই মধ্যরাত্রের ঘুমিয়ে পড়া গলির মধ্যে একাকী বসে গল্প পাঠ করতে করতে একদিনও অস্বস্তি হয়নি তার। থেকে থেকে গায়ে কাঁটা দেওয়া, অকারণেই গা ছমছম করে ওঠার মতো কোনো ঘটনারও সম্মুখীন হতে হয়নি তাকে। কিন্তু আজকের ঘটনাটা পাঠ করতে করতে বারবারই অজানা কোনো এক অস্বস্তিতে কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে শতদ্রুর।
পাশের খোলা জানালাটা দিয়ে ঘুমিয়ে পড়া পাড়াটার অন্ধকার অলিগলির দিকে চোখ পড়তেই শিউরে উঠছে তার সারা শরীর। যিনি গল্প পাঠিয়েছেন তিনি কোনো রকম সাহিত্যগুণের ব্যবহার ছাড়াই অতি সাধারণভাবে নিজের সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলি লিখে পাঠিয়েছেন। স্থান, কাল, পাত্র কোনোটাই বিন্দুমাত্র পরিবর্তন না করে তিনি আগুনে প্রায় 60% পুড়ে যাওয়ার পর হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি থাকাকালীন ঘটনা লিখছেন। আলো আঁধারিতে প্রায় অন্ধকার ঘরটার মধ্যে মধ্যরাত্রে একাকী জেগে বসে গল্প পাঠ করতে করতে শতদ্রুর মনে হচ্ছিল সে যেন ওই মহিলার চোখ দিয়েই দেখতে পাচ্ছে ওই পুরনো হসপিটালের বার্ন ইউনিটকে। হসপিটালে কোনোদিন যাওয়ার মতো দুর্ভাগ্য হয়নি তার, তবুও সে যেন ওই বার্ন ইউনিটের মানুষের চামড়া পোড়া গন্ধ আর ওষুধের গন্ধ মিলিয়ে সৃষ্টি হওয়া সেই অদ্ভুত বিকট গন্ধটা তার শরীরের সমস্ত রন্ধ্রে রন্ধ্রে অনুভব করতে পারছিল। ঘটনার বর্ণনা কিছু কিছু জায়গায় এতটাই অস্বস্তিকর যে গল্পে বর্ণিত অন্ধকার করিডোর, মাঝরাত্রে বেড নাম্বার 204-এর প্রায় 90% শরীর জ্বলে যাওয়া পেশেন্টের সিলিং বেয়ে একটা টিকটিকির মতো নেমে আসার দৃশ্য সবকিছুই যেন চোখের সামনে ভেসে উঠছিল। ঘরের অন্ধকার কোণগুলোতে চোখ মেলে তাকাতেও ভয় লাগছিল শতদ্রুর। কেবলই তার মনে হচ্ছিল ওদিকে তাকালেই যেন সে দেখতে পাবে একটা অল্প বয়সী নারী মূর্তি তার বিশ্রীভাবে পুড়ে যাওয়া শরীর নিয়ে উবু হয়ে বসে রয়েছে। মাথার অবশিষ্ট চুল দিয়ে অতি কষ্টে যেন সে ঢেকে রেখেছে তার কুঞ্চিত মুখটাকে, আর সেই চুলের আড়াল দিয়েই যেন ঠিকরে বেরোচ্ছে তার এক চোখের প্রায় বিকৃত হয়ে যাওয়া কালো মণিটা। স্বাভাবিকের তুলনায় সেটা যেন বেশ বড়। আড়ষ্ট হয়ে বসে পাঠ করছিল শতদ্রু। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে তার, শরীরটাও ভীষণভাবে দুর্বল লাগছিল। একবার তার মনে হলো এখনকার মতো রেকর্ডিং বন্ধ করে চুপচাপ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু প্রবল জনপ্রিয়তা পাওয়ার নেশায় বুঁদ শতদ্রু নিজের মনের ভয়কে মনেই চেপে অবিরাম পাঠ করে চলল সেই গল্প। আরও প্রায় মিনিট খানেকের মধ্যেই রেকর্ডিং শেষ হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। ফাইলটা সেভ করে কম্পিউটার বন্ধ করে উঠে দাঁড়াতেই প্রবল একটা দমকা হাওয়ায় পাশের জানালাটার কপাট দুটো একেবারে সজোরে বন্ধ হয়ে পর মুহূর্তেই আবার খুলে গেল। প্রচণ্ড চমকে উঠল শতদ্রু। ঘরের দেওয়ালের ওপর পড়া তার ছায়া যেন বার দুয়ে কেঁপে উঠল এবার। চিরচির করে অদ্ভুত একটা বিজাতীয় শব্দে দেওয়ালের গায়ে লাগানো ছোট্ট বাল্বটার দিকে তাকাতেই সে দেখল আলোটা বেশ কয়েকবার দপদপ করে ফট করে একটা অদ্ভুত শব্দে কেটে গেল, আর তার সঙ্গে সঙ্গেই বাইরের অন্ধকার যেন লাফিয়ে এসে গ্রাস করল পুরো ঘরটাকে। সারা শরীর শিরশির করে উঠল তার। ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিল যে ঘরটা এখন আর আগের মতো স্বাভাবিক নেই। বুকের ভেতরটা ঢিপঢিপ করছিল তার। কোনো মতে ঘর ছেড়ে বেরিয়ে দ্রুত পায়ে পাকানো অন্ধকার সিঁড়ি দিয়ে নিচে নেমে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দিল শতদ্রু। বুঝতে পারল তার পা দুটো অজানা কোনো এক কারণে অস্বাভাবিকভাবে কাঁপছে। নিজের ঘরে গিয়ে আলো নিভিয়ে বিছানার ওপর শুতেই শতদ্রুর ক্লান্ত চোখে নিদ্রা দেবী আশ্রয় নিলেন। পুরো পাড়ার সঙ্গে সঙ্গে গলির শেষ মাথার তেতলা পুরনো বাড়িটাও যেন অবশেষে তলিয়ে গেল নিদ্রার দেশে। কিন্তু ঠিক তখনই অন্ধকারের বুকে চিলেকোঠার সেই ঘরটার ভিতর জ্বলে উঠল একটা মৃদু সাদাটে আলো। ঘরটার মধ্যে সেই মুহূর্তে যদি কেউ থাকত তবে সে দেখতে পেত মাত্র কয়েক মিনিট আগে বন্ধ করে যাওয়া কম্পিউটার অলৌকিক কোনো এক উপায়ে আপনা আপনি সচল হয়ে উঠল। তারপর কিছুক্ষণ আগে সেভ করে রাখা রেকর্ডের ফাইলটা নিজে থেকেই প্লে হতে শুরু করল, ঠিক যেন কোনো অদৃশ্য শক্তি অপারেট করছে কম্পিউটারটাকে। নির্জন অন্ধকার ঘরটায় গম গম করতে লাগলো আর যে শতদ্রুর গম্ভীর কণ্ঠস্বর, কিন্তু এখন সেই কণ্ঠস্বরের সঙ্গে যেন ধীরে ধীরে মিশে যাচ্ছে নারী কণ্ঠের একটা অদ্ভুত ফিসফিসানির আওয়াজ। অতি কষ্টে গুঙিয়ে গুঙিয়ে কিছু যেন বলতে চাইছে সেটা।
দুপুরে খাওয়া দাওয়ার পর নিজের ঘরের বিছানার ওপর শুয়ে মেল মারফত আসা গল্পগুলো মন দিয়ে পড়ছিল শতদ্রু। এই একটা কাজ করতেই সে কখনোই ক্লান্ত বোধ করে না। ঘন্টার পর ঘন্টা ফোন মুখে দিয়ে বসে থাকে এবং ক্রমশ হারিয়ে যায় অলৌকিক গল্পগুলোর দুনিয়ায়। একটা সময়ের পর মধ্য দুপুরের নিস্তব্ধতা যেন গিলে খায় ব্যস্ত গলিটায় হেঁটে চলে বেড়ানো কর্মমুখর মানুষগুলোর গলার স্বর, সাইকেল রিকশার আওয়াজ, ফেরিওয়ালার হাঁক ডাক, আর সেই সঙ্গে সঙ্গে নিচের তলার বাড়িওয়ালির ঘর থেকে ভেসে আসা টিভির আওয়াজ। গল্পের নেশায় বুঁদ হয়ে থাকা শতদ্রুর চোখে ধীরে ধীরে নেমে আসে আলস্য। একসময় গভীর নিদ্রায় তলিয়ে পড়ে সে। আজকেও ঘণ্টাখানেক একটানা গল্প পড়ার পর সবে চোখটা বুজে এসেছিল তার। ঠিক তখনই শব্দ করে বেজে উঠল এখনও তার হাতে ধরে রাখা মোবাইল ফোনটা। বেশ খানিকটা হতচকিত হয়ে ধরফড়িয়ে বিছানার ওপর উঠে বসল সে। ঘুমের রেশটা কেটে যেতে ফোনের স্ক্রিনের দিকে চোখ পড়তেই সে দেখল অচেনা একটা নম্বর থেকে কল আসছে। ভাইব্রেশনের জন্য হাতের মধ্যেই বারবার কেঁপে কেঁপে উঠছে তার ছোট্ট ফোনটা। সাধারণত খুব দরকার ছাড়া কেউ ফোন করে না তাকে। বিশেষ ব্যক্তিত্ব আর যে শতদ্রুর মেজাজকে সবাই একটু সমঝেই চলে বলতে গেলে। তাই এই ভর দুপুরে অচেনা নাম্বার থেকে ফোন আসাতে একটু অবাকই হয়ে যায় সে। কাঁচা ঘুমটা চটকে দেওয়ায় মনে মনে সামান্য বিরক্তি থাকলেও সেটাকে প্রকাশ করতে না দিয়ে ফোনটা রিসিভ করে। আর সঙ্গে সঙ্গে ফোনের ওপার থেকে অশ্রাব্য ভাষায় বাছা বাছা কয়েকটা বিশেষণের প্রয়োগে একজন পুরুষ কণ্ঠের গলার আওয়াজ ভেসে আসতেই মেজাজটা আরও খিঁচড়ে যায় শতদ্রুর। এই সালা হারামজাদা, ফালতু লোক কোথাকার, সালা হারামজাদা। যথাসম্ভব গলাটাকে স্বাভাবিক রেখে মার্জিত গলায় সে বলে ওঠে, হ্যালো মিস্টার, সরি টু ইন্টারাপ্টেড ইউ। ভর দুপুরে অচেনা একজন মানুষের নাম্বারে ফোন করে নিজের পরিচয় দেওয়ার বিন্দুমাত্র প্রয়োজন বোধ না করে গালাগালি দেওয়ার শিক্ষাটা কি নিজের মা বাবার থেকেই পাওয়া? শতদ্রুর কাঠ কাঠ কথাগুলো ফোনের ওপারে থাকা ব্যক্তির কর্ণকুহরে প্রবেশ করতেই আরও যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন তিনি। গলার স্বর আরও এক ভলিউম বাড়িয়ে তিনি বলতে শুরু করলেন, হ্যাঁ, আমি আপনার কাছে অচেনা হতে পারি, কিন্তু আমার কাছে আপনি অচেনা নন, বুঝেছেন মশাই? সামান্য একটু নাম কামিয়েছেন বলে নিজেকে বড় সেলিব্রিটি ভাবেন নাকি? যান যান, গিয়ে দেখে আসুন আপনার লাস্ট আপলোডের গল্পের নিচে আসা কমেন্টগুলোকে। এর থেকেও ভদ্র ভাষায় লোকে আপনাকে কত কিছু বলেছে, গিয়ে দেখে আসুন। কি ভাবেনটা কি নিজেকে? হ্যাঁ, নিজেই গল্পের শেষে বলেন যে কোনো রকম ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিতে, আর সেটা যখন কেউ ধরিয়ে দেয় তখন সম্পূর্ণভাবে ইগনোর করে নিজের ঘ্যাম নিয়ে বসে থাকেন নাকি? হ্যাঁ, এত ন্যাকামি কোথা থেকে আসে মশাই? আরও হয়তো কিছু বলতো সেই লোকটি, কিন্তু তার কথা শেষ করার আগেই শতদ্রু কোনো রকমে তাকে শান্ত করে বলে ওঠে, এক সেকেন্ড, গল্পে যদি কোনো ভুল ত্রুটি হয় সুস্থ স্বাভাবিক ভাষায় বললেই তো হয়। তার জন্য এত উত্তেজিত হওয়ার কি হয়েছে? আপনারা বলেছেন আর আমি আপনাদের কথার মান রাখিনি গত 2 মাসে, এটা কি আগে কখনো হয়েছে? হ্যাঁ, মানছি বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় কমেন্ট সেকশনে চোখ বুলোনো হয়নি আমার। তা বলে ফোন করে এরকম অকথ্য ভাষায় গালাগালি দেওয়ার মতো কাজও তো আমি করিনি। আমার কাজ শ্রোতাদের এন্টারটেইন করা, আর এতগুলো বছর ধরে আমি তাই করে আসছি। এত বছরে অনেক অভিযোগও শুনেছি, কিন্তু আপনার মতো এরকম অকথ্য ভাষায় গালাগাল কখনো শুনিনি, বিশ্বাস করুন। আমি নিশ্চয়ই কমেন্ট সেকশনে চোখ রাখবো, কিন্তু আপনার যা অভিযোগ আছে আপনি বলুন আমাকে, কারণ আমি যত কাজ করি খুব যত্নের সাথেই করি। আপলোড করার আগে নিজে একবার পুরোটা শুনেও নি, সে যত বড় গল্পই হোক। তবুও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। কথায় আছে, উত্তেজিত মানুষ বিভিন্ন উত্তেজক কথাবার্তা বলে সামনের মানুষের ধৈর্যের পরীক্ষা নিতে চায়। যতক্ষণ না সামনের মানুষটা তার ধৈর্যের সব সীমা পেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিছুতেই দমে না তারা। কিন্তু শত চেষ্টার পরেও সেই সামনের মানুষটা যখন কিছুতেই ধৈর্য না হারায় তখন একসময় হার মেনে নিজেই শান্ত হয়ে যায় তারা। এই ব্যক্তিটির ক্ষেত্রেও সেই একই জিনিস ঘটল। গলার স্বর খানিক নরম করে এবার সে বলে উঠল, আসলে ক্ষমা করবেন শতদ্রুবাবু,
আমার এতটা উত্তেজিত হওয়া সত্যি উচিত হয়নি। আসলে আপনি জানেন না আমি কেমনভাবে একটার পর একটা দিন কাটাচ্ছি। শেষ আপলোড হওয়া গল্পটা শোনার পর থেকেই রাতের ঘুম উড়ে গেছে আমার। দিনে দুপুরেও ভয়ে ভয়ে থাকছি জানেন। আর শুধু আমার নয়, জানেন তো, আমার মতো হাজার হাজার শ্রোতার একই অবস্থা। আমি জানি না আপনার এই এডিটিং সফটওয়্যারের প্রবলেম কিনা এটা, তবে গল্পটাতে বিশেষ বিশেষ কিছু জায়গায় আপনার ভয়েস মিউট হয়ে যাচ্ছে, আর তার বদলে সেখানে প্রকট হয়ে উঠছে একটা কর্কশ বিকৃত মহিলা কণ্ঠের আওয়াজ, বুঝছেন? কখনো ইনিয়ে বেনিয়ে, আবার কখনো বা অতি কষ্টে গুঙিয়ে গুঙিয়ে কি যেন বলে চলেছে সে। স্পষ্ট বোঝাও যাচ্ছে না। প্রথমে ভেবেছিলাম টেকনিক্যাল এরর, কিন্তু পরে বারবার শোনার পরেও যখন একই ঘটনার পুনরাবৃত্তি হলো তখন মানতে বাধ্য হলাম। আর আপনি হয়তো বিশ্বাস করবেন না, প্রতিবার যেন সেই একই আওয়াজ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে যাচ্ছে। শেষবার যখন শুনেছি তখন যেন মনে হচ্ছিল একেবারে আমার কানের কাছে বসে কেউ যেন ফিস ফিস করে অজানা ভাষায় কিছু বলে চলেছে। এক বর্ণ আমি কিন্তু মিথ্যে বলছি না, বিশ্বাস করুন। আপনাকে এই বলছি এখন, এই ভর দুপুরেও আমার সারা শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে। ওই আওয়াজ যেন এখন থেকেই আমার কানে ভেসে আসছে। আপনি হয়তো সত্যি আমাকে পাগল ভাববেন, কিন্তু আমি পাগল নই, সত্যি বলছি। আপনি ওই দেখুন, আবার আপনি শুরু হয়েছে দেখুন। আমি ফোন লাউড স্পিকারে দিচ্ছি, শুনুন একবার শুনুন। ফোনটা লাউড স্পিকারে দিচ্ছি আমি, দাঁড়ান ফোনটা। ভদ্রলোক আরও কিছু বলছিলেন হয়তো, কিন্তু অদ্ভুত একটা যান্ত্রিক শব্দ হয়ে হঠাৎই ফোনটা কেটে গেল। শেষের দিকের কথাগুলো শুনে কেমন যেন মোহগ্রস্ত হয়ে গেছিল শতদ্রু। ফোন কেটে যাওয়ার বিপ বিপ শব্দ ভেসে আসতেই সম্বিত ফিরে পেল সে। কান থেকে ফোনটা নামিয়ে বিছানার ওপর বসে সামনের খোলা জানলাটা দিয়ে ব্যস্ত গলিটার দিকে একভাবে তাকিয়ে রইল সে। কেউ কি মজা করছে তার সাথে? না না, তা কি করে হয়? অন্তত ভদ্রলোকের গলা শুনে তো তেমন কিছু মনে হলো না শতদ্রুর। তবে এসব কি হচ্ছে তার সাথে? চিন্তার জাল ছিন্ন হতেই চিলেকোঠার ঘরে গিয়ে কম্পিউটারটার সামনে বসে গল্পের কমেন্ট সেকশনটা খুলে দেখল শতদ্রু। প্রথম দিকের বেশ কয়েকটা কমেন্টে কোনো অস্বাভাবিকতা চোখে পড়ল না তার, কিন্তু ধীরে ধীরে সময় যত গড়িয়েছে অদ্ভুত সব কমেন্টে ভরে গিয়েছে কমেন্ট বক্স। এদের প্রত্যেকেরই একই অভিযোগ, গল্পের বিভিন্ন স্থানে স্থানে নাকি শতদ্রুর গলার আওয়াজ কেটে গিয়েছে, আর সেই স্থানে যুক্ত হয়েছে কোনো এক বিকৃত নারী কণ্ঠের গলার আওয়াজ। অতি কষ্টে গুঙিয়ে কি যেন একটা বলে চলেছে সে। গল্প শোনার পর প্রায় প্রত্যেকেই অলৌকিক কিছু একটা অনুভব করেছে। অদ্ভুত সব কমেন্টে ভরে গিয়েছে পুরো কমেন্ট বক্স। সেগুলো এক মনে পড়তে পড়তে এই ভর দুপুরেও সারা শরীরে বারবার কাঁটা দিয়ে উঠছিল শতদ্রুর। মনে পড়ে যাচ্ছিল দুদিন আগের সেই রাতটার কথা। রেকর্ডিং করার সময় অস্বস্তি তো তারও হয়েছিল, কিন্তু সেটা তো সে মনের ভুল ভেবে উড়িয়ে দিয়েছিল। তবে কি সত্যি সেদিন রাত্রে তার অজান্তেই এমন কিছু ঘটে গিয়েছে যার ব্যাখ্যা সাধারণ মানুষের যুক্তিবুদ্ধিতে মেলে না? সে কি নিজেই যেচে বিপদ ডেকে এনেছে তার সাবস্ক্রাইবারদের জীবনে? কিন্তু শতদ্রু, সেও কি সম্পূর্ণ নিরাপদ? কথাটা মনে হতেই সেই রাত্রের অস্বস্তিকর অনুভূতিটা ফিরে এলো তার মনে। ঘর ঠান্ডা রাখার জন্য দিনের বেশিরভাগ সময়েই ঘরের দরজা জানলা ইঁটে বন্ধ করে রাখে সে, আর সেই জন্যই অন্ধকার যেন সব সময়ই জমাট বেঁধে থাকে তার ঘরে। মাথার ওপরের বাল্বটা সেদিন ফেটে যাওয়ার পর আর নতুন বাল্ব লাগানো হয়নি এখনো। তার ফলে এই মধ্য দুপুরেও সম্পূর্ণ অন্ধকার ঘরটায় বসে শতদ্রুর মনে হলো তার পেছনের ঘরের সিলিং থেকে উল্টো হয়ে ঝুলে রয়েছে একটা নারী মূর্তি। পরনে একটা সাদা নাইটি, শরীরের উন্মুক্ত সমস্ত অংশই পুড়ে গিয়েছে বিশ্রীভাবে। চামড়া ঝুলে পড়েছে মুখের ওপর, আর অর্ধেক চুলে ঢাকা সেই বিকৃত মুখের মধ্যে থেকে উঁকি দিচ্ছে তার কুতকুতে হলদেটে চোখ দুটো। অন্ধকারে জলজলে দৃষ্টি মেলে এক দৃষ্টে সে যেন তাকিয়ে আছে শতদ্রুর দিকে। ঘাড়ের কাছের লোমগুলো একটা একটা করে দাঁড়িয়ে যেতে লাগলো শতদ্রুর। এক ঝলকের জন্য চোখের কোণ দিয়ে দেখতে পেল সাদাটে কিছু যেন অতি তীব্র গতিতে সরে গেল তার পেছন থেকে। চমকে উঠে ঘাড় ঘুরিয়ে সরাসরি সিলিংয়ের দিকে তাকালো সে, কিন্তু না, কাউকে দেখতে পেল না। সারা শরীর ঘেমে উঠছে তার,
দুবার প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে বুকের ভেতর জমে থাকা বিশাল বড় একটা বোঝা যেন নেমে গেল। এক মুহূর্তও দেরি না করে ঘরের সমস্ত জানলা দরজা খুলে দিল সে। আর সঙ্গে সঙ্গেই শেষ দুপুরের মরা রোদ এসে লাফিয়ে পড়ল ঘরের লালচে মেঝেতে। ঘরটা আলোকিত হতেই ধীরে ধীরে ধাতস্থ হয়ে এলো শতদ্রু। সবই কি গল্পটার ভয়াবহতার কারণে অবচেতন মনে কল্পনা করা ঘটনা, মনের ভুল, নাকি সত্যি ঘটে চলেছে অসম্ভব কিছু? রেকর্ডেড ফাইলটা সেভ করাই ছিল। বেশি সময় নষ্ট না করে অভ্যস্ত হাতের কয়েকটা মাউস ক্লিকে সেটা ওপেন করে প্লে করল শতদ্রু। পরবর্তী মিনিট খানিক ঘরের মধ্যে অনুরণিত হতে লাগল তার গম্ভীর ব্যক্তিত্বপূর্ণ গলার স্বর। যেসব জায়গায় শ্রোতারা অভিযোগ করেছে যে শতদ্রুর গলার স্বর কেটে গিয়ে মিশে গিয়েছে অজানা কোনো নারীর গলা, সেই সব জায়গাও মন দিয়ে শুনতে লাগলো শতদ্রু। কিন্তু বারংবার শোনার পরেও তার নিজের গলার স্বরের বা অন্য কোনো অস্বাভাবিকতার চিহ্ন মাত্রও খুঁজে পেল না সে। তবে কি এতগুলো মানুষ ঠাট্টা করছে তার সাথে? পুরো বিষয়টা নিয়ে স্থিরভাবে ভাবতে বসলেই একটা যুক্তি খুঁজে পেল শতদ্রু। হয়তো গল্পের কিছু বিশেষ জায়গায় বর্ণিত ভয়াবহতার কারণে দুর্বল হৃদয়ের মানুষের অবচেতনে বাসা বেঁধেছে ভয়, আর তাই তাদের কল্পনাপ্রবণ মন ভেবে নিয়েছে এমন কিছু ঘটনাকে যা আদৌ বাস্তবে কোনোদিন ঘটেনি। যেমন ঠিক তার নিজের ক্ষেত্রেও হয়েছে এই কয়েক মিনিট আগেও। আসলে ভয় এমন একটা জিনিস যা একজন যুক্তি বুদ্ধি সম্পন্ন মানুষকেও স্বাভাবিক চিন্তাভাবনার ব্যাঘাত ঘটিয়ে দিতে পারে। কিন্তু তবুও শতদ্রুর মনে একটা খচখচানির ভাব রয়েই গেল। সাবস্ক্রাইবারদের কথা মেনে অডিও ফাইলটাতে অতি সামান্য কিছু পরিবর্তন এনে সেটা রি-আপলোড করে সে। তারপর হঠাৎই সে তার মেইল বক্স খুলে আতিপাতি করে খুঁজতে শুরু করে সেই মেলটাকে যাতে ওই বাংলাদেশি মহিলাটি গল্প পাঠিয়েছিলেন। কোনো এক অজ্ঞাত কারণে তার সঙ্গে আলাপ করার ইচ্ছে জাগে শতদ্রুর মনে, কিন্তু প্রায় আধ ঘন্টা ধরে আতিপাতি করে খুঁজেও সেই মেইলটির সন্ধান পায় না সে। যেন বেমালুম হাওয়ায় মিলিয়ে গেছে সেটা। বিয়ারের গ্লাসটাতে একটা চুমুক দিয়ে কপালে হাত দিয়ে সোফাতে ক্লান্ত শরীরটা এলিয়ে দিলেন মিস্টার তন্ময় বাগচি, রাশভারী পুলিশ অফিসার, যাকে দেখে ভয়ে কাঁপে অন্ধকার জগতের মানুষেরা আজ যেন সেই কারুর ভয়ে কাঁটা হয়ে গিয়েছে। গত 3 রাত্রি ধরে 2 চোখের পাতা এক করতে পারেনি সে। রাত্রে ডিউটি থেকে ফিরে নরম বিছানায় ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে হেডফোনে গান শোনার অভ্যাস তার বহুদিনের। সেই রকমই একদিন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে ভয় পেতে ভালোবাসি নামক একটি চ্যানেলের সন্ধান পায় সে। শহরের বিখ্যাত আরজে শতদ্রু ঘোষালের নিজস্ব চ্যানেল এটা। বিভিন্ন মানুষের জীবনে ঘটে চলা বিভিন্ন অলৌকিক অভিজ্ঞতা পাঠ করে শোনায় সে। সমস্ত গল্পের ডেসক্রিপশনে যদিও সত্য ঘটনার ট্যাগলাইন যোগ করা থাকে, তবুও বলা ভালো যে ঘটনাগুলির সত্যি বা মিথ্যা বিচারের দায়িত্ব চ্যানেলের শ্রোতাদের ওপরই ছেড়ে দিয়েছে শতদ্রু। মিস্টার বাগচি পুলিশের লোক। এতগুলো বছর ধরে বিভিন্ন কেস সলভ করার পরে তার ধারণা হয়েছে অপরাধ প্রবণ মানুষের মনের থেকে ভয়াবহ হয়তো এই পৃথিবীতে আর কিছু নেই। আর যে জিনিস সে কখনো চোখেই দেখেনি তার অস্তিত্বে বিশ্বাস করতেও মন চায় না তার। অগত্যা একদিন রাত্রে নিছকই শখের বসে চ্যানেলে আপলোড করা সবথেকে নতুন গল্পটাই চালিয়ে বসে সে। মাত্র মিনিট 20 গল্প। প্রথম মিনিট খানিক ঘরের নীলচে অন্ধকারের মধ্যে একাকী শুয়ে গল্প শুনতে শুনতে সামান্য গা ছমছম করলেও খুব একটা আমল দেন না মিস্টার বাগচি। উল্টে গল্পের প্রেরক মহিলার লেখনী শক্তিকে মনে মনে কুর্নিশ জানায় সে। কিন্তু মিনিট 8 পর থেকেই হঠাৎই প্রচণ্ড অস্বস্তি বোধ চেপে ধরে তাকে। তার মনে হয় ঘরের জমাট বাঁধা অন্ধকারের মধ্যে থেকে একজোড়া হলদেটে হিংস্র চোখ যেন তার দিকেই তাকিয়ে রয়েছে একটানা। অদ্ভুত অনুভূতিটাকে মন থেকে সরিয়ে ফেলার প্রাণপণ চেষ্টা করে সে, কিন্তু অবাধ্য মনের ভিতর থেকে ক্রমাগত কেউ যেন জানান দিতে থাকে এই ঘরে সে আর একা নয়। মধ্যরাতের দক্ষিণ কলকাতার নির্জন গলির শেষ প্রান্তে গুঙিয়ে ডেকে ওঠে কয়েকটা কুকুর। বাতানুকূল ঘরে শুয়েও
শরীরে ঘাম দিতে থাকে মিস্টার বাগচির। বুকের ওপর প্রবল চাপ অনুভব করে হঠাৎই। মনে হয় চোখ খুললেই যেন নিজের বুকের ওপর দেখতে পাবে গল্পে বর্ণিত সেই নারী মূর্তিটিকে। বিশ্রীভাবে পুড়ে যাওয়া তার সমস্ত শরীর থেকে চামড়া যেন গলে গলে পড়ছে। পুরোপুরিভাবে বিকৃত মুখের একপাশ ঢেকে রাখা মাথার লম্বা কালো চুলে, আর সেই কালো চুলের ভিতর থেকে তার দিকে হলদেটে ক্রূর চোখের দৃষ্টি মেলে যেন তাকিয়ে রয়েছে সেই নারী। দম বন্ধকর অনুভূতি ধীরে ধীরে প্রবল হয়ে উঠতে থাকে মিস্টার বাগচির। আর ঠিক তখনই সে শুনতে পায় এতক্ষণ ধরে হেডফোনে ভেসে আসা আর্যের কণ্ঠস্বর যেন ধীরে ধীরে বিকৃত হয়ে আসছে। তার বদলে শোনা যাচ্ছে একটি কর্কশ মহিলা কণ্ঠের আওয়াজ। প্রথমে ফিসফিসিয়ে, তারপর অতি কষ্টে গুঙিয়ে কিছু যেন একটা সে বলে চলেছে ক্রমাগত। কণ্ঠস্বরটা ধীরে ধীরে কানের পর্দা ভেদ করে সারা শরীরের সমস্ত শিরা উপশিরায় ছড়িয়ে পড়তে থাকে মিস্টার বাগচির। সারা শরীর কেঁপে কেঁপে ওঠে তার। গল্পটা পজ করার চেষ্টা করে সে, কিন্তু কোনো অজানা কারণে হাতের সবকটা আঙুল যেন শিথিল হয়ে আসে তার। সামান্য মনের জোর এনে ইঞ্চিখানিক চোখ খুলে বেড সাইডের হালকা ল্যাম্পটা জ্বালিয়ে দেয় সে। সেকেন্ডের মধ্যে সমস্ত ঘর ভরে যায় হলদেটে আলোয়। অন্ধকার আগের চাইতে খানিক শিথিল হয়ে আসতেই কোনো রকমের শরীরটাকে টেনে বিছানার ওপর বসে পড়েন মিস্টার বাগচি। তারপর ফোনটাকে সুইচ অফ করে ছুঁড়ে দেন বিছানার ওপর। বিধ্বস্ত দৃষ্টিতে তাকিয়ে থাকেন সেটার দিকে। এত কিছু ঘটে যাওয়ার পরও হয়তো উনি সবটাই নিজের মনের ভুল বলে উড়িয়ে দিতে পারতেন, কিন্তু গত 3 রাত্রি ধরে তার সঙ্গে যেসব ঘটনা ঘটে চলেছে তারপর আর তার মধ্যে বিন্দুমাত্র সাহস অবশিষ্ট নেই। একসময়ের রাশভারী পুলিশ অফিসার মিস্টার বাগচি যেন পুরো নেতিয়ে গিয়েছেন। দিনের আলোতেও অকারণে কেঁপে কেঁপে উঠছেন তিনি। রাতে যতবার আলো নিভিয়ে চোখ মুছতে গিয়েছেন ততবার ওই অস্বাভাবিক হলদেটে ক্রূর চোখের দৃষ্টি তার 2 চোখের পাতা এক করতে দেয়নি। অজানা অস্বস্তিতে সারা রাত আলো জ্বালিয়ে ঠায় বসে থেকেছে সে ভোরের আলোর অপেক্ষায়। একসময় যে অন্ধকারকে ভালোবাসতেন তিনি, এখন সেই অন্ধকারই হয়ে উঠেছে তার সবথেকে বড় শত্রু। সোফার সামনের বড় কাঁচের জানলাটার ভিতর দিয়ে রাতের কলকাতার শহরের আলো দেখা যায়। অন্ধকারের প্রেক্ষাপটে দপদপ করে জ্বলতে থাকা সেই আলোর দিকে তাকিয়ে মিস্টার বাগচির মনে হলো আরও একটা রাত নামছে শহরের বুকে, আরও একটা নিদ্রাহীন ভয়াবহ রাত। হাতের মধ্যে রাখা ফোনটা কর্কশ শব্দে ভাইব্রেট করা শুরু হতেই প্রচণ্ড চমকে উঠলেন ডক্টর বিনয় তালুকদার। সামনে রাখা টি টেবিলে ধাক্কা লেগে কাঁচের প্লেটটা মাটিতে পড়ে ঝনঝন করে শব্দ তুলে নিমেষের মধ্যেই কয়েক টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। ক্লান্ত কিন্তু ভয়ার্ত দৃষ্টিতে আলোকোজ্জ্বল সুসজ্জিত ঘরটার দিকে একবার তাকিয়ে চোখ ফেরালেন ফোনের স্ক্রিনের দিকে। সেখানে এখনও ভেসে উঠছে তাদের পাড়ার কাউন্সিলর সুদীপ হাজরার নামটা। এত রাত্রে সে ফোন করছে কেন? কোনো কারণ ছাড়া তো সুদীপ হাজরা কাউকে ফোন করে না। তবে কি কোনো বিপদ হলো? মাথায় পাকিয়ে ওঠা সমস্ত চিন্তা সরিয়ে রেখে ফোনটা রিসিভ করল ডক্টর তালুকদার। হ্যালো বলার সঙ্গে সঙ্গে সে খেয়াল করল অজানা কোনো কারণে তার গলাটা যেন কেঁপে উঠল হঠাৎই। উপাস থেকে খানিক উত্তেজিত গলায় সুদীপ হাজরা বলে উঠলেন, হ্যালো বিনয়, আমাদেরকে বাঁচাও ভাই, না হলে এবার আমরা সত্যি পাগল হয়ে যাব। কথাগুলো শুনে বুকের ভেতরটা দূর দূর করে উঠল ডক্টর তালুকদারের। চাপা স্বরে তিনি এবার বলে উঠলেন, কি হয়েছে স্যার? সবকিছু ঠিকঠাক আছে তো? উত্তরে ফোনের ওপার থেকে যে কথা বলে উঠল তার গলার স্বর শোনার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না তিনি। দীর্ঘ বছর 3 পর বহু চেনা সেই ব্যক্তির গলার স্বর শুনে চোখের সামনের পৃথিবীটা যেন দুলে উঠল তার। সুদীপ হাজরা। সুদীপ হাজরা একসময় তাদের বন্ধু তন্ময় বাগচির সঙ্গে কনফারেন্স কল করেছে তাকে। কিন্তু কেন, কি ঘটল এমন হঠাৎ? মিস্টার বাগচি কাঁপা কাঁপা গলায় এবার বলে উঠলেন, একটু আগে আমার সুদীপের সঙ্গে কথা হচ্ছিল বিনয়। আমাদের রাতের ঘুম উড়ে গেছে বিনয়।
আজকে নিয়ে 4টে রাত, দু চোখের পাতা এক করতে পারছি না বিনয়। সব সময় মনে হচ্ছে কেউ যেন নজর রেখে চলেছে। তুমি খুব ভালো করে জানো বিনয়, আমি অলৌকিক কোনো ঘটনার উপর বিশ্বাস করতাম না। তুমি বলো বিনয়, তুমি বলো, কেন হচ্ছে আমাদের সঙ্গে এগুলো? কেন হচ্ছে? তুমি তো এই মুহূর্তে সবচেয়ে বড় সাইকোলজিস্ট, শহরের সবচেয়ে বড় সাইকোলজিস্ট তুমি। তোমার কি মনে হয় বিনয়, কেন হচ্ছে আমাদের সঙ্গে এগুলো? আমরা কি পাগল হয়ে যাচ্ছি বিনয়? বলো না বিনয়, আমাদের বাঁচাও বিনয়, আমাদের বাঁচাও। চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি তোমায় দিতে রাজি বিনয়, যত টাকা লাগে। বিভীষিকার হাত থেকে আমাদের উদ্ধার করো বিনয়, আমাদের উদ্ধার করো। একটু শান্তির ঘুম চাই বিনয়, ঘুমোতে চাই বিনয়। আরও কিছু বলতে যাচ্ছিলেন হয়তো মিস্টার বাগচি, কিন্তু তার আগেই ডক্টর বিনয় তালুকদার তাকে থামিয়ে দিয়ে খানিক উত্তেজিত গলায় বলে উঠলেন, এক সেকেন্ড মিস্টার বাগচি, আপনি আগে একটু শান্ত হন প্লিজ, তারপর আমাকে শুরু থেকে একদম পুরোটা খুলে বলুন। এই কথার উত্তরে পরবর্তী 15 মিনিট ধরে মিস্টার বাগচি এক টানা যে সমস্ত কথা বলে গেলেন তা শুনে পায়ের তলার মাটি যেন সরে যেতে লাগলো ডক্টর তালুকদারের। দম বন্ধ করা সেই অনুভূতি যা গত 3 রাত তাকে একবারের জন্য চোখের পাতা এক করতে দেয়নি, সেটা যেন আবার ফিরে এলো হঠাৎই। বাতানুকূল ঠান্ডা ঘরে বসেও বিন্দু বিন্দু ঘাম জমে উঠল তার কপালে। অসহায়ভাবে ফোন কানে চেপে ধরে ভয়ার্থভাবে ঘরের কোণগুলোর দিকে তাকাতে লাগলেন তিনি। আচ্ছা, ঘরের আলোগুলো আজকে একটু বেশি অনুজ্জ্বল লাগছে না? এসব কি হচ্ছে তার সাথে? ফোনের ওপার থেকে সুদীপ হাজরার গলার স্বর ভেসে আসতেই খানিক চমকে উঠে সম্বিত ফিরে পেলেন তিনি। বিনয়, 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 আর ইউ ওকে? তারপর নিজেকে খানিক সামলে নিয়ে তার সঙ্গে ঘটে চলা সমস্ত ঘটনার কথা বলে চললেন তিনি। অদ্ভুত ফ্যাঁস ফ্যাঁসে নিজের গলার স্বর শুনে নিজেই অবাক হয়ে গেলেন ডক্টর তালুকদার। কথা শেষ হতে তিনি অনুভব করলেন ফোনের ওপারে এখন পিন পতন নিস্তব্ধতা। কি মনে হতে কান থেকে ফোনটা নামিয়ে নিয়ে তিনি দেখলেন কখন যেন নিজে থেকেই ফোনটা কেটে গিয়েছে। হঠাৎ শরীরে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ভীষণ শীত করে উঠল ডক্টর তালুকদারের। হাত বাড়িয়ে সামনে রাখা টি টেবিলের ওপর থেকে এসির রিমোটটা হাতে নিয়ে টেম্পারেচার খানিকটা বাড়িয়ে দিলেন তিনি। আর ঠিক তখনই খেয়াল করলেন যে ফোনের সাথে সাথে তার ঘরটাও যেন নিস্তব্ধতার প্রলেপে ধীরে ধীরে নিজেকে মুড়িয়ে নিয়েছে। এসি চলার সময় শোঁ শোঁ করে হয়ে চলা ক্রমাগত আওয়াজটা আর তিনি পাচ্ছেন না এখন। আচমকাই ঘরের মধ্যে জ্বলতে থাকা সবকটা আলো একসঙ্গে বার দুয়েক দপদপ করে উঠে নিভে গেল। প্রচণ্ড চমকে উঠলেন ডক্টর তালুকদার। কয়েক মিনিট হতবম্ব হয়ে বসে থাকার পর তিনি অনুভব করলেন যে ঘরের মধ্যে কালি ঢালা অন্ধকারের ভিতর থেকেই যেন একটা অদ্ভুত খসখস শব্দ ভেসে আসছে, ঠিক যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে কারুর একটা হেঁটে চলে বেড়ানোর আওয়াজ। এক নিমেষে বুকের ভেতরটা খালি হয়ে এলো ডক্টর তালুকদারের। অজানা কোনো এক ভয়ে সারা শরীর কেঁপে উঠল তার। কাঁপা কাঁপা হাতে টেবিল হাতড়ে দেশলাইয়ের বাক্স থেকে একখানা কাঠি বের করে বারুদে ঘষে আগুন জ্বালিয়ে তড়িঘড়ি সোফা থেকে উঠে দাঁড়ালেন তিনি। কিন্তু আচমকাই পা দুটো যেন টলে উঠল তার। দেশলাইয়ের ছোট্ট হলদেটে আলোর বৃত্তটা যেখানে শেষ হয়েছে তার বাইরের আধো অন্ধকারের মধ্যেই দেওয়ালের এক কোণ ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে একটা নারী মূর্তি। পরনে তার একখানা সাদা রঙের নাইটি, মাথার অবশিষ্ট কিছু লম্বা চুল মুখের ওপর ছড়ানো, সারা শরীরের চামড়া বিশ্রীভাবে পচে গলে ঝুলছে। 2 হাঁটুর মধ্যে মুখ গুঁজে ক্রমাগত সামনে পিছনে দুলে চলেছে সে। অদ্ভুত চামড়া পোড়ার গন্ধে বাতাস ভারী হয়ে আসছে। মুখ দেখা না গেলেও ডক্টর তালুকদার স্পষ্ট অনুভব করলেন যে ওই একগুচ্ছ চুলের আড়ালে লুকিয়ে থাকা জলচলে হিংস্র হলদেটে চোখের দৃষ্টি যেন তার দিকেই স্থির।
কাঁপতে কাঁপতে মেঝের ওপরেই বসে পড়লেন ডক্টর তালুকদার। হাতের ওপর ভর দিয়ে পেছনের দিকে যাওয়ার চেষ্টা করলেন তিনি, আর ঠিক তখনই হঠাৎ দপ করে নিভে গেল ছোট্ট দেশলাই কাঠিটা। চারিদিককে অন্ধকার গ্রাস করা ঠিক আগের মুহূর্তে বিস্ফারিত খোলা দুই চোখে তিনি দেখলেন নারী মূর্তিটা এবার এক অদ্ভুত হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে তার দিকে। এতক্ষণ ধরে প্রাণপণে চেপে রাখা আতঙ্কের দমকটা এবার অস্ফুট চিৎকারের আকারে গলা চিরে বেরিয়ে এলো। কিন্তু সেই চিৎকার চিরকালের মতো গ্রাস করে নিল ক্রূর একটা বিকৃত নারী কণ্ঠের খিলখিলিয়ে অট্টহাসি। নিজের টেবিলের ওপর মাথা নিচু করে বসেছিলেন সাব ইন্সপেক্টর মাহফুজুর রহমান। গতকাল সকালে তার ঊর্ধ্বতন অফিসার মিস্টার তন্ময় বাগচির মৃতদেহ আবিষ্কারের পর থেকেই কেমন যেন ঘোরের মধ্যে চলে গিয়েছেন তিনি। নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের টপ ফ্লোরে বাস করতেন মিস্টার বাগচি। বিপত্নিক মানুষ, ঘরের সমস্ত কাজ করার জন্য একজন বিশ্বস্ত মহিলাকে নিযুক্ত করেছিলেন তিনি। অভ্যাসবশত সকাল 10টার কিছু পরে তিনি কাজে এসে বাইরে থেকে হাজার ডাকাডাকি করেও যখন কোনো সাড়া পান না, তখন দরজায় আলতো করে টোকা দিতেই হালকাভাবে ভিজিয়ে রাখা দরজাটা হাট করে খুলে যায়। খানিক ইতস্তত বোধ করলেও ঘরের ভিতরে প্রবেশ করতেই তিনি দেখেন যে ঘরের ডাইনিংয়ের মেঝেতে আড়াআড়িভাবে হাত পা ছড়িয়ে উপুড় হয়ে পড়ে রয়েছে মিস্টার বাগচির দেহটা। মাথাটা যেন কেউ প্রবল আক্রোশে ধর থেকে প্রায় 180 ডিগ্রি উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। সারা শরীর অদ্ভুত রকমের নীল হয়ে রয়েছে তার। বিস্ফারিত খোলা চোখ সিলিংয়ের দিকে স্থির, মুখে আতঙ্কের এবং সেই সাথে প্রবল যন্ত্রণার ছাপ স্পষ্ট, যেন মৃত্যুর আগে অতি ভয়াবহ কিছু দেখে মৃত্যু হয়েছে তার। দিনের ঝকঝকে আলোতেও সেই বিভৎস মৃতদেহ দেখে ভিতর অবধি কেঁপে ওঠে সেই মহিলার। কোনো মতে টলমলো পায়ে বাইরে বেরিয়ে চিৎকার করে ওঠেন তিনি। তার চিৎকার শুনে মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় মিস্টার বাগচির ঘরের সামনে। তারপর পুলিশে খবর দেওয়া হলে টিম নিয়ে স্পটে পৌঁছান সাব ইন্সপেক্টর মাহফুজুর। পরম পূজনীয় স্যারের মৃতদেহটাকে এক ঝলক দেখেই গা গুলিয়ে ওঠে তার। পা দুটো যেন আচমকাই টলে ওঠে। কোনো আততায়ী এই রকম নিষ্ঠুরভাবে খুন করতে পারে? একজন সাধারণ মানুষের শরীরে কি সত্যি এত জোর থাকে? সামান্য ধাতস্থ হয়ে প্রয়োজনীয় সব কাজ সেরে সম্ভাব্য সমস্ত এভিডেন্স স্পট থেকে জোগাড় করে ঘর ছেড়ে বেরিয়ে আসেন তিনি। শরীর অসুস্থ লাগতে শুরু করে তার। এই দীর্ঘ 30 বছরের চাকুরি জীবনে অনেক মৃত্যু দেখেছেন তিনি, বহু কাজ থেকে অনেক ডেড বডি দেখেছেন, কিন্তু নিজের পিতৃসম মিস্টার বাগচির এরকম পরিস্থিতি দেখে ভেতর থেকে কেমন যেন শুকিয়ে গেলেন তিনি। এই ঘটনার প্রায় 24 ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে। প্রত্যেকটা বড় নিউজ চ্যানেলের হেডলাইনে ইতিমধ্যেই কভার করে নিয়েছে পুলিশ অফিসার মিস্টার তন্ময় বাগচির মৃত্যুর খবর। কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো গত 24 ঘন্টায় কলকাতা শহরতলির বুকে আরও দুটো বিলাসবহুল অ্যাপার্টমেন্টে নিজের ঘর থেকে উদ্ধার করা হয়েছে আরও দুটো নামজাদা ব্যক্তির লাশ। মিস্টার বাগচির মৃত্যুর খবরের একই হেডলাইনের সঙ্গে এখন যুক্ত হয়েছে সেই দুটি নামও। তাদের মধ্যে একজন গত পৌরসভা ভোটের বিজয়ী প্রার্থী এবং বর্তমানের কাউন্সিলর মিস্টার সুদীপ হাজরা, এবং আরেকজন বর্তমানে দক্ষিণ কলকাতার বুকে অন্যতম সেরা সাইকোলজিস্ট মিস্টার বিনয় তালুকদার। মিস্টার তন্ময় বাগচির মৃতদেহর মতোই এই দুটো মৃতদেহ একই রকম অবস্থায় উদ্ধার করা হয়েছে। সারা শরীর নীল, মাথাটা ধর থেকে প্রায় 180 ডিগ্রি কোণ করে উল্টো দিকে ঘোরানো, আর খোলা বিস্ফারিত চোখে প্রবল আতঙ্কের ছাপ স্পষ্ট। নিউজটা হেডলাইনে আসার পর থেকেই গোটা শহর জুড়ে যেন হুলুস্থুলু পড়ে গিয়েছে। মিডিয়ার ভিড় উপচে পড়ছে পুলিশ স্টেশনগুলোর সামনে। সকলেই জানতে ইচ্ছুক যে কে এই আততায়ী যার জন্য রাতারাতি খুন হয়ে গেলেন শহরের 3 জন অন্যতম বিখ্যাত ব্যক্তি।
নিজের ঘরের চেয়ারে বসে টিভিতে অবিরাম চলতে থাকা নিউজগুলো শুনছিলেন সাব ইন্সপেক্টর মাহফুজুর রহমান। গত রাত্রে একবারের জন্যও চোখের পাতা এক করতে পারেনি সে। এখনো অবধি বিন্দুমাত্র ক্লু পাওয়া যায়নি। মাথার ভেতরটা যেন যন্ত্রণায় ফেটে পড়তে চাইছে তার। হঠাৎ উত্তেজিতভাবে ঘরে প্রবেশ করলেন কনস্টেবল ঋষি। বয়স 22-এর এই জোয়ান ছোকরা বড়ই কর্মঠ। তার উত্তেজিত গলার স্বর শুনে যেন সম্বিত ফিরে পেলেন মাহফুজুর। স্যার, একটা ক্লু পাওয়া গেছে। 3টে মৃত্যুর মধ্যে একটা অদ্ভুত যোগসূত্র পাওয়া গেছে। ঋষির গলা শুনে টেবিল থেকে মাথা তুলে তার মুখের দিকে তাকালেন মাহফুজুর। তারপর ক্লান্ত কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ, বসো বসো, বলো কি হয়েছে, কিছু পেয়েছো? অনুমতি পেয়ে টেবিলের অপর দিকের চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ল ঋষি। তারপর গলার স্বর যতটা সম্ভব সংযত করে বলতে শুরু করল, স্যার, মিস্টার বাগচির উদ্ধার হওয়া ফোনটা খোলা গেছে। প্রায় সব অ্যাপেরই পাসওয়ার্ড ব্যবহার করতেন উনি, সেগুলোও হ্যাক করে খোলা হয়েছে। কল লিস্ট ঘেটে দেখা গেছে যে মৃত্যুর ঠিক আগে উনি আরও 2জন ব্যক্তির সাথে কথা বলেছিলেন, যাদের নাম বিনয় তালুকদার ও মিস্টার সুদীপ হাজরা। এদের সাথে তিনি কনফারেন্সে ছিলেন, যদিও কি কথা হয়েছিল সেটা জানা যায়নি। এই অদ্ভুত লিঙ্কটা খুঁজে পাবার পরেই স্যার আমি বাকি 2টো থানার সাথে যোগাযোগ করি। মিস্টার হাজরা এবং ডক্টর তালুকদারের ফোনের অ্যাক্সেসের অনুমতি চাই। সেই ফোন 2টো যখন আমাদের থানায় এসে পৌঁছয়, সেগুলো ঘেটে আরও কিছু তথ্য পাওয়া গেছে স্যার। এই 3জন ব্যক্তিরই ইউটিউবে রিসেন্ট সার্চ হিস্ট্রি ঘেঁটে জানা গেছে তারা ভয় পেতে ভালোবাসে এই নামের একটি চ্যানেলের গল্প শুনছিলেন তাদের মৃত্যুর আগে, এবং 3জনেরই গল্প অর্ধেক শুনে পজ করে রাখা। এই চ্যানেলটা চালান RJ শতদ্রু ঘোষাল। ডেসক্রিপশন বক্সে একটা মোবাইল নাম্বার আর একটা ইমেল আইডি দেওয়া ছিল। গত 2 ঘন্টা ধরে আমি ক্রমাগত চেষ্টা করে চলেছি মিস্টার ঘোষালের সাথে কন্ট্যাক্ট করার স্যার, কিন্তু এখনো অবধি কোনো ক্লু পাইনি। আরও হয়তো কিছু বলতে যাচ্ছিল ঋষি, কিন্তু শতদ্রু ঘোষাল নামটা শোনার পর থেকেই যেন অতীতে হারিয়ে গিয়েছেন মাহফুজুর। কিছু একটা মনে পড়তে নাকের পাটায় বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। নিঃশ্বাসের গতিবেগ যেন হঠাৎ করেই খুব দ্রুত হয়ে গিয়েছে। এই নাম তো তার অনেক দিনের পরিচিত। প্রায় 3 বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটি কেসের অন্যতম সাক্ষী ছিল এই শতদ্রু বলে ছেলেটা। নিজের মেমোরির ওপর পুরো ভরসা রয়েছে মাহফুজুরের। তবুও শিওর হওয়ার জন্য ঋষিকে বসতে বলে প্রায় আধ ঘন্টা ধরে ধুলো ঝেড়ে পুরনো বন্ধ হয়ে যাওয়া কেসের ফাইলগুলো ঘেঁটে বের করে আনলেন একটা ফাইল। ঋষির হাতে সেটাকে তুলে দিতে দিতে তিনি বললেন, এমন ভয়াবহ একটা ঘটনার কথা শুনে মুখের ভাষা হারিয়ে ফেলেছিল ঋষি। কোনো রকমে নিজের আড়ষ্ট ঘাড়টাকে দুপাশে নাড়িয়ে সে বলে ওঠে, যেন ঠিক এই উত্তরটার অপেক্ষাতেই ছিলেন মাহফুজুর। গলার স্বর খানিকটা খাদে নামিয়ে তিনি বলে ওঠেন, এটা প্রায় 3 বছর আগের ঘটনা। দক্ষিণ কলকাতার একটা অভিজাত এলাকায় একটা ফ্ল্যাটে লিভ ইন করত এই শতদ্রু আর তখনকার বান্ধবী সুমিত্রা অধিকারী। এই বছর 25-এর অল্প বয়সী মেয়েটা একদিন রাত্রে তার কাজ থেকে ফেরার পথে একদল ছেলেকে অসামাজিক কাজকর্ম করতে দেখে ফেলে। পুরো ঘটনাটার একটা ভিডিও সে নিজের ফোনে রেকর্ড করে, কিন্তু কোনোভাবে সে ছেলেগুলোর নজরে পড়ে যায়। এবার শতদ্রুর দেওয়া স্টেটমেন্ট অনুযায়ী ছেলেগুলো নাকি পাড়ার আগামী পৌরসভার ভোট প্রার্থী বিনয় তালুকদারের পোষা গুন্ডা। সেই রাত্রে কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে ঘরে ফিরে এলেও সেই ভিডিও ফুটেজ নিয়ে পুলিশের কাছে যাওয়া মনস্থির করে সে। কিন্তু তারপরের দিন থেকেই শুরু হয় ক্রমাগত হুমকি, ফোন আর মেসেজ। একরকম জেদ চেপে যায় মেয়েটার। আর শতদ্রুর হাজার বারণ সত্ত্বেও সমস্ত প্রমাণ নিজের কাছে সযত্নে রেখে সোজা লালবাজারে যাওয়ার সে চিন্তা ভাবনা করে। শতদ্রু তখন রেডিওতে কাজ করত। সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়ে গভীর রাত্রে সে বাড়ি ফিরত। আর সেই সুযোগেই সন্ধ্যার দিকে ফ্ল্যাটে হানা দেয় 3 জন আততায়ী। দরজা ভেঙে ভিতরে ঢুকে প্রথমে তারা খুব ব্রুটালি নাকি রেপ করে সুমিত্রাকে। তারপর সমস্ত প্রমাণ নষ্ট করার জন্য তার ফোনটা আছাড় মেরে ভেঙে দিয়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় সুমিত্রার সারা শরীরে।
আততায়ীরা চলে যাওয়ার পরেও সুমিত্রা ওই আগুন লাগা শরীর নিয়েও শেষবারের মতো বাঁচার চেষ্টা করে। বাথরুমে গিয়ে কল খুলে তার নিচে শুয়ে পড়ে সে। ফাঁকা ফ্ল্যাটের আনাচে কানাচে অনুরণিত হতে থাকে সুমিত্রার বুক ফাটা আর্তনাদ, কিন্তু খুব অস্বাভাবিকভাবে কেউ সেটা শুনতে পায় না। রাত 12টায় যখন শতদ্রু ঘরে ফেরে, দরজা ভাঙা দেখে সে বিহ্বল হয়ে পড়ে। ঘরের মেঝেতে পোড়া দাগ আর কেরোসিনের গন্ধ পেয়ে উন্মাদের মতো সুমিত্রাকে সে খুঁজতে থাকে। আর ঠিক তখনই সে শুনতে পায় বাথরুমের ভিতর থেকে ভেসে আসছে গোঙানির মতো একটা আওয়াজ। মনে সাহস এনে সে দরজা খুলে দেখতে পায় সুমিত্রা বাথরুমের মেঝেতে খোলা কলের নিচে পড়ে রয়েছে। শরীরের প্রায় 80% পুড়ে গেলেও তখনও বেঁচে রয়েছে। সারা দেহের চামড়া নাকি ঝুলে পড়েছিল, একটা চোখ পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছিল। তবুও ওই কই মাছের প্রাণ নিয়ে সুমিত্রা বেঁচেছিল। আততায়ী 3 জনের মুখ দেখেছিল সে। অতি কষ্টে গুঙিয়ে গুঙিয়ে সে 3টে নাম উচ্চারণ করে। শতদ্রু দেরি না করে নিকটবর্তী হসপিটালে নিয়ে যায় তাকে। তারপর 3 দিন প্রবল যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে সুমিত্রা। এবার শতদ্রু নিজের স্টেটমেন্টে যে 3টে নাম বলেছিল তারা আসলে কারা জানো ঋষি? না তো স্যার। সেই বছরের পৌরসভা ভোটে দাঁড়ানো প্রার্থী সুদীপ হাজরা, ডক্টর বিনয় তালুকদার আর আমাদের স্যার ইন্সপেক্টর তন্ময় বাগচি। হ্যাঁ ঋষি, সেই 3 জন মানুষ যারা আজ এমন ভয়াবহ মৃত্যুর শিকার হয়েছে। কিন্তু সেই সময় এই 3 জনের মধ্যে কোনো রকম লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি। শতদ্রু বলে ছেলেটা দিনের পর দিন একাই আন্দোলন চালিয়ে গিয়েছিল। থানার বাইরে পড়ে থাকতো দিনের পর দিন। বহুবার বিভিন্ন মিডিয়া চ্যানেলে, এমনকি পুলিশ স্টেশনে এসেও সে স্টেটমেন্ট দিয়েছিল। মিস্টার বাগচির চোখে চোখ রেখে প্রমাণ জোগাড় করে আনার হুমকি অবধি দিয়েছিল সে। কিন্তু ওই যে বলে, প্রমাণ না থাকলে সবই পাগলের প্রলাপ। না, শতদ্রু পারেনি। সে পারেনি কোনো রকমের প্রমাণ জোগাড় করে আনতে। অচিরেই কেস ক্লোজড হয়ে যেতে বেশি সময় লাগেনি। তারপর মাস 2 পর খবর এসেছিল যে শতদ্রুর রেডিওর চাকরিটা চলে গেছে, আর সেটা খুবই স্বাভাবিক ছিল। তারপর থেকেই দীর্ঘ 3 বছর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমি নিজে লোক লাগিয়ে বহুবার খবরাখবর নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু যেন সে হাওয়াতেই একরকমভাবে মিলিয়ে গিয়েছিল। আজ এই 3 বছর বাদে এত অদ্ভুতভাবে যে তার নামটা সামনে আসবে, এটা আমি সত্যি ভাবতে পারিনি। কথা শেষ করলেন মাহফুজুর। ঘরের মধ্যে নেমে এলো পিন পতন নিস্তব্ধতা। ঋষি বুঝল এখন কয়েকটা মুহূর্ত হয়তো একা ছেড়ে দেওয়াই ঠিক হবে তাকে। তাছাড়া তার নিজের শরীরটাও আর ভালো লাগছে না। একটাও কথা না বলে নিস্তব্ধে ঘর ছেড়ে বেরিয়ে গেল ঋষি। তার যাওয়ার পথের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল মাহফুজুর। চোখের দৃষ্টি কেমন যেন ঘোলাটে। জানলাটার সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে হাত বাড়িয়ে পাল্লা দুটো খুলে দিল প্রায় অন্ধকার ঘরে বসে থাকা একটা আবছা ছায়ামূর্তি। জানলা খুলতেই এক নিমেষে অন্ধকার কেটে গিয়ে ঘরের ভিতর যেন ঝাঁপিয়ে পড়ল আশ্বিন মাসের নরম রোদ। শহরের ব্যস্ত গলিটায় যত দূর অবধি চোখ যায় দেখা যায় কর্মব্যস্ত মানুষের ব্যস্ততা। সামনের বাড়ির একজন অল্প বয়সী ছেলে অফিসের জন্য রওয়ানা হচ্ছে। ঘরের ভিতর থেকে বেরিয়ে এলেন তার স্ত্রী। লম্বা এক ঢাল কালো চুলের সিঁথিতে জলজল করছে রক্তাভ সিঁদুর। সেদিকে তাকিয়ে কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল খোলা জানলার সামনে বসে থাকা ব্যক্তিটি। নিজের অজান্তেই চোখের কোলে জমে উঠল সামান্য অশ্রু। হ্যাঁ, তার ভালোবাসার মানুষটার সঙ্গে সুখে শান্তিতে সংসার করার স্বপ্ন সেও দেখেছিল। সমাজের কতগুলো নোংরা কীটের জন্য সেই স্বপ্ন বিশ্রীভাবে ছারখার হয়ে গিয়েছিল তার। তারপরের 3 বছর ধরে সে নিজেকে একটু একটু করে প্রস্তুত করেছিল আজকের দিনেরই অপেক্ষায়। নিজেই বেনামি একটা মেইল আইডি খুলে নিজের লেখা একটি গল্প মেইল করেছিল নিজের আসল আইডিতে। সেই রাত্রে দেখা বিভৎস দৃশ্য, যন্ত্রণাকাতর মেয়েটির মুখ, চামড়া পোড়া সেই বিকট গন্ধ রাতের পর রাত 2 চোখের পাতা এক করতে দেয়নি তাকে।
অপরাধীকে আইন শাস্তি দিতে পারেনি তো কি হয়েছে, সে তো দিয়েছে। গল্পটা পাঠ করে সে শুধু আপলোড করেছিল চ্যানেলে। সে ভালো করেই জানতো ওই নরকের পশুগুলো শুনবেই সেটা। শুনতে তো তাদের হতোই। সে শুধু নিজের কাজটুকু করেছে, আর বাকিটা তো। হঠাৎই ঘরের ভিতরে তীব্র একটা কনকনে ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে দিয়ে আবার মিলিয়ে গেল, যেন কারোর একটা হাত ছুঁয়ে গেল তাকে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের কোণে জমে আসা জলটা মুছে নিল সে। চোয়াল শক্ত হয়ে এলো তার। কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না। এখনো ভালো মানুষের মুখোশ পড়ে থাকা প্রচুর নরকের কীট অপরাধের পর অপরাধ করে চলে, কিন্তু সমাজে প্রতিপত্তির জন্য বেঁচে যায় তারা। কিন্তু এবার যে শাস্তি পেতেই হবে তাদের প্রত্যেকের অপরাধের বিচার হবে এবার তার নিজস্ব কোর্টে। এখনো অনেক কাজ যে বাকি তার। পাতলা ঠোঁটের কোণায় এবার ধীরে ধীরে ফুটে উঠল একটা হিংস্র হাসির রেখা। ধীরে ধীরে সেটা আরো চওড়া হয়ে গেল। সেই নিস্তব্ধ হাসির শব্দ গিলে নিল মরা গলির একদম শেষের তেতলা বাড়ির চিলেকোঠার ঘরটা। শুনছিলে ভয় পেতে ভালোবাসি, কাহিনী অরিজিতা মজুমদার। আজ গল্প পাঠে এবং ফোনের আগন্তুকের চরিত্রে ছিল রণদীপ। আর যে শতদ্রুর চরিত্রে বিভা ক্যাফে থেকে ছিল কৌশিক। বিনয় তালুকদার এবং ইন্সপেক্টর মাহফুজুর রহমানের ভূমিকায় ছিলাম আমি অনুভব। সুদীপ হাজরার চরিত্রে ছিল রক্তিম। তন্ময় বাগচির চরিত্রে ছিল সমাপন। ঋষির চরিত্রে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ থেকে ছিল আর্য এবং সুমিত্রার আত্মার চরিত্রে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ থেকে ছিল তৃষা। শব্দগ্রহণ এবং নির্দেশনায় ছিলাম আমি অনুভব। আবহ সৃষ্টিতে আমরা পাশে পেয়েছি শুধু গল্পের জন্য চ্যানেল থেকে বিপুলকে। পোস্টার ডিজাইনিং কভারম্যান অভিব্রত। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই গল্পের স্পটিফাই লিঙ্কটা শেয়ার করতে হবে সবার সঙ্গে। আর হ্যাঁ, আমাদের একটা 5 স্টার রেটিং দিতে ভুলো না কিন্তু। তাহলে দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততদিন সবাই ভালো থেকো, ভয় থেকো।